নমস্কার, আমি ডাক্তার অরূপ চক্রবর্তী, চেয়ারম্যান কেন্ডেল ট্রাস্ট। আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা প্রান্তিক এবং পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছি। কেন্ডেল নামটির মধ্যেই লুকিয়ে আছে আমাদের কর্মপদ্ধতি। আমরা ছোট্ট কোনো প্রকল্প নিয়ে কাজ করি, সাফল্যের খতিয়ান করি এবং পরবর্তীকালে বৃহত্তর পরিবেশে তা প্রয়োগ করি। আমরা মূলত তিনটি বিষয়ের উপরে এই মুহূর্তে কাজ করছি: স্বাস্থ্য, পরিবেশ এবং জীবিকা। এই মুহূর্তে আমরা শিশু, কিশোর কিশোরীদের নিয়ে কাজ করে চলেছি। আসুন আমরা সবাই মিলে কেন্ডেল ট্রাস্টের সঙ্গে সহযোগিতা করি এবং উন্নয়নের পথে এগিয়ে যাই। নমস্কার। নমস্কার। নিজের স্বাস্থ্য নিজেই জানো, ডিডি বাংলার এই বিশেষ অনুষ্ঠানের শিশু এবং কিশোর স্বাস্থ্য নিয়ে আলোচনায় আজ আরও একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা। আমরা সকলেই জানি যে কিডনির সমস্যা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু যখন আমরা শিশুদের স্বাস্থ্য নিয়ে কথা বলি বা শিশুদের সুস্থ থাকা নিয়ে কথা বলি, তখন মূলত পুষ্টি বা টিকাকরণ এই ধরনের আলোচনায় আমরা বেশি মনোযোগ দিই। কোথাও যেন কিডনির সমস্যার কথা আমাদের চট করে মাথায় আসে না। তার কারণ আমাদের একটা ধারণা যে কিডনির সমস্যা বড়দের হয়, শিশুদের হয়তো অতটা কমন নয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ভবিষ্যতের সমস্যা এড়াতে গেলে ছোট থেকেই কিডনি সুস্থ রাখা দরকার, কিডনির যত্ন নেওয়া দরকার। এবং শিশুদের যে কিডনির সমস্যা একেবারেই হয় না তাও কিন্তু নয়। সব থেকে বড় কথা, কিডনির চিকিৎসা শুধুমাত্র ঝুঁকিপূর্ণই নয়, অত্যন্ত খরচবহুল। তাই ছোটদের ক্ষেত্রে কিডনির সমস্যার উপসর্গগুলি চিনে সঠিক পরিচর্যা অত্যন্ত প্রয়োজন। আমাদের আজকের পর্বে শৈশব ও কৈশোরে কিডনির সমস্যা ও তার প্রতিকার। আজকের আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর রানা সাহা, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ। প্রথমেই প্রশ্নে আসি ডক্টর সাহা, প্রথমে জিজ্ঞেস করব যে এই যে আজকে আমরা কিডনির সমস্যা নিয়ে কথা বলছি এবং বিশেষ করে শিশু ও কিশোরদের কিডনির সমস্যা নিয়ে কথা বলছি, এরমভাবে কি আমরা আলাদা করতে পারি যে শিশুদের কিডনির সমস্যা বড়দের কিডনির সমস্যার থেকে আলাদা? নমস্কার, আপনি ঠিকই বলেছেন। যেটা এতদিন পর্যন্ত ধারণা ছিল যে কিডনির সমস্যা শুধু বড়দেরই হয়, কিন্তু এখন যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে শিশুদেরও কিডনির সমস্যা হয় এবং সেটা বিভিন্ন রকমের হয় এবং তার প্রভাব অনেক দূর পর্যন্ত, সেটা বড় বয়সেও সেটা কন্টিনিউ হতে পারে, ফলে তার এফেক্ট থাকে। সেই জন্য দেখা গেছে যে বয়স্কদের অ্যাডাল্ট এজে যে সমস্যাগুলো হয়, যাকে দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো, যার জন্য কিডনি একদম বিকল হয়ে গেছে, কিডনি কাজ করছে না, বড়দের ডায়ালিসিস লাগছে বা কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সপ্লান্টও লাগছে, সেগুলো কারণ অনেকটা লাইফস্টাইল সংক্রান্ত, যেমন ক্রনিক কিছু ডিজিজ যেমন ডায়াবেটিস, হাইপার টেনশন, সেইগুলো রিলেটেড। উল্টো দিকে শিশুদের ক্ষেত্রে দেখা গেছে, শিশুদের ক্ষেত্রে যখন এই দীর্ঘমেয়াদী কোনো সমস্যা, যাতে কিডনি অনেক দিন ধরে কাজ করে না বা সারা জীবনই কাজ করবে না, সেগুলো বেশিরভাগই দেখা গেছে জন্মগত। জন্মের সময় নানা রকম প্রবলেম হতে পারে জন্মগত, কি একটা অর্গান যখন আমাদের শরীরে বিকশিত হয় তার অনেকগুলো স্টেপ থাকে, তো সেই স্টেপে যদি মায়ের যখন পেটে থাকে, যখন গন্ডগোল হয়, তখন সেই অর্গানটা ফুললি ডেভেলপ বা ম্যাচিওর করে না। তো সেই রকম নানা রকম সমস্যা হচ্ছে মেইন কারণ শিশুদের ক্ষেত্রে, যেটা বলে দীর্ঘস্থায়ী কিডনি বেকল, ইংরেজিতে আমরা বলি সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, বাংলায় বলে যেটা দীর্ঘমেয়াদী কিডনি, কিডনি একদমই কাজ করছে না। এছাড়া বাচ্চাদের আরও অনেক কিছু সমস্যা হয় জন্মগত, যেটা যেমন বাচ্চাদের মূত্রথলির সমস্যা হয় বা কিডনি স্ট্রাকচারের প্রবলেম হয়। তো এইগুলো এবার ম্যানেজমেন্টের দিক থেকেও অনেকটা ডিফারেন্ট, প্রতিকারের দিক থেকেও। বড়দের ক্ষেত্রে যেমন ডায়ালিসিস, ইনফেকশন প্রিভেনশন, কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট করা, বাচ্চাদের ক্ষেত্রেও এগুলো লাগে না তা নয়, একটা স্টেজে গিয়ে এগুলোও লাগবে, সেই দীর্ঘমেয়াদী কিডনি যখন কাজ করছে না অনেক দিন ধরে। বাচ্চাদের আরেকটা জিনিস অ্যাডেড হয়, যে বাচ্চার গ্রোথ,
আচ্ছা। হ্যাঁ, ছোটোবেলায় যদি কারোর কিডনি খারাপ হয়ে যায় তাহলে সেই বাচ্চার প্রপার গ্রোথ হবে না, মানে শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, এগুলো আমাদের মনিটরিং করতে হয়। সেটা আমাদের একটা অ্যাডেড, মানে আমাদের চিকিৎসার সময় সেইগুলো মাথায় রাখতে হয়। সেই জন্য খুব রেগুলারলি বাচ্চাকে ক্লিনিকে নিয়ে আসতে হয়, মনিটর করতে হয়। শিশুদের সমস্যা নিয়ে আরেকটু বিশদে আসবো, তার আগে একটু ছোট করে জেনে নিই যে শিশুদের মধ্যে, মানে শিশুদের তো অনেক রকমের অসুখ হয়, শিশুদের মধ্যে কিডনির সমস্যার প্রকোপ মোটামুটিভাবে কতটা? শিশুদের মধ্যে কিডনি সমস্যার প্রকোপ বেশ ভালোই, মানে আমরা বেশ আমাদের আউটডোরে বা ইনপেশেন্টে যথেষ্ট পরিমাণেই দেখি। কিছু কিছু রোগ তো খুবই বরং, যেমন নেফ্রোটিক সিনড্রোমটা আছে, মানে প্রতি 1 লাখে 2 থেকে 7 জন বাচ্চা এফেক্টেড হয়। আচ্ছা। ইন্ডিয়াতে আরও বেশি, এটা আমি ওয়ার্ল্ড ওয়াইজ বললাম, ইন্ডিয়াতে আর একটু বেশি। যেটা আমি দীর্ঘস্থায়ী মানে কিডনির সমস্যা বললাম, সিকেডি, সেইগুলো রেট একটু কম, কিন্তু সেটাও আমরা ভালোই দেখি। মানে অ্যাডাল্টের তুলনায় হয়তো কম, কিন্তু ভালোই আমরা দেখি। অনেক সময় যেটা হয় যে সাধারণ আমাদের বড়দের ক্ষেত্রেও, সাধারণ রোগের ক্ষেত্রেও উপসর্গ না দেখলে তো আমরা চট করে কোনো ডক্টরের কাছে যাই না বা কোনো পরীক্ষা করতে যাই না। তো শিশুদের ক্ষেত্রে ধরুন তারা হয়তো অনেক ক্ষেত্রে নিজেরা বলতেও পারবে না যে তাদের কি সমস্যা হচ্ছে, তো কি ধরনের উপসর্গ বা সমস্যা দেখলে অভিভাবকরা চিন্তিত হবেন যে এটা কোনো একটা কিডনির সমস্যা, কিডনি সম্পর্কিত সমস্যা হতে পারে এবং তারা চিকিৎসকের কাছে যাবেন? কি ধরনের উপসর্গগুলো অ্যালার্মিং? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে যখন কোনো বাচ্চার কিডনি সংক্রান্ত সমস্যা হয়েছে তারা অনেক দেরিতে আমাদের কাছে এসছে। কারণ প্রথম দিকে কোনো হয়তো লক্ষণ সেরকমভাবে বাবা মা বুঝতে পারেনি বা দেখা যায়নি। আর যেসব লক্ষণগুলো দেখলে বাবা মাকে একটু সতর্ক হতে হবে যে সেই লক্ষণগুলো পুনরাবৃত্তি হচ্ছে কি না, তাহলে তাড়াতাড়ি ডক্টরের কাছে যাওয়া দরকার। সেই লক্ষণগুলোর মধ্যে একটা হচ্ছে শিশুর গ্রোথ, মানে ঠিকমতো বাচ্চার বৃদ্ধি হচ্ছে না। হ্যাঁ, আরেকটা হচ্ছে বাচ্চার চোখ মুখ একটু ফুলে যাবে, হ্যাঁ, হাত পা ফুলে যাবে, শরীরে জল জমলে যেটা হয়, কিডনি ঠিকমতো জল বের করতে পারছে না শরীর থেকে, তো সেটা ফুলে যাবে। বাচ্চার ইউরিনের সমস্যা হতে পারে, বাচ্চা হয়তো খুব কম ইউরিন পাস করছে। নর্মালি বাচ্চা একটা টডলার এজে, মানে 2 থেকে 3 বছরের ওপরে বাচ্চারা নর্মালি দিনে 3 থেকে 8 বার ইউরিন পাস করে। তো যদি বাচ্চা তার থেকে কম ইউরিন পাস করছে, মানে খুব কম, মানে 24 ঘন্টা ইউরিন পাস করলো না, সেটা একটা কারণ হতে পারে। বা বাচ্চা খুব বেশি ইউরিন পাস করছে, দিনে 20 বার 25 বার, প্রত্যেক 10 মিনিট 15 মিনিট বাদে বাদে টয়লেটে যাচ্ছে, সেটা একটা কারণ হতে পারে। বা ইউরিন করার সময় বাচ্চার কোনো ব্যথা বা জ্বালা হচ্ছে কি না, বাচ্চার জ্বর এলো কি না, সেইগুলো একটা লক্ষণ হতে পারে। ইউরিনের দেখেও অনেক সময় বোঝা যায় বা সন্দেহ হতে পারে বাবা মা, যেমন বাচ্চার যদি ইউরিনে ফেনা হয়, কিছু কিছু রোগে, আমি পরে সেগুলো আসবো, ফেনা হয়, তখন সেটা একটা সন্দেহের ব্যাপার, সেটাকে চেক করতে হবে যে আবার হচ্ছে কিনা। ইউরিনের রং যদি লাল হয় বা কোকাকোলা কালারের হয়, সেটাও একটা সমস্যা, মানে তার মানে ইউরিন থেকে হয়তো ব্লাড বেরোচ্ছে, সেই সিমটমগুলো হতে পারে। পেটে ব্যথা, ভমিটিং, রেকারেন্ট ভমিটিং, এগুলো একটা কারণ। আর কারণের মধ্যে আর সিমটম হচ্ছে যে যখনই কোনো বাচ্চা কোনো আমাদের আউট পেশেন্টে আসে, হসপিটাল ক্লিনিকে আসে, এটা এখন ম্যান্ডেটারি হয়ে গেছে, একবার না একবার বাচ্চার ব্লাড প্রেশার চেক করা উচিত। তো কোনো বাচ্চার একটা ব্লাড প্রেশার বেশি, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তো দেখতে হবে তার কিডনি ঠিক আছে কিনা, কারণ এটা একটা অন্যতম কারণ। এটা একটা খুব বড় কথা, কারণ সাধারণত বাচ্চাদের আমরা ব্লাড প্রেশার চেক করি না, আমরা ভাবতেই পারি না যে বাচ্চার ব্লাড প্রেশার কোনো রকম অস্বাভাবিক হতে পারে। এক্স্যাক্টলি। এছাড়া কিছু জেনারেল সিমটম হয় কিডনি সমস্যা, যেটা আমি একটা বললাম, ওজন বাড়বে না, বাচ্চার লেথার্জি হবে, বাচ্চার টায়ার্ডনেস, ক্লান্তি হবে, খিদে থাকবে না, অনীহা হবে, এইগুলোই মেইনলি সিমটমস কিডনির সমস্যার। একটু জেনে নেব যে মূলত মানে যে আপনি সিমটমগুলো বললেন, বিভিন্ন ধরনের সমস্যার কথা আমরা শুনলাম, যে কিন্তু সাধারণভাবে মূলত শিশুদের কিডনির কোন কোন সমস্যাগুলো আপনারা বেশি দেখতে পান? আমরা বেশি দেখতে পাই, যেমন বললাম যে হঠাৎ করে বাচ্চার কোনো একটা কারণে, সেই একটা সংক্রমক হোক বা কিডনির কোনো অন্য কোনো কারণে, কারণ জন্মগত কোনো ত্রুটি আছে, তার জন্য হঠাৎ করে বাচ্চা ইউরিন একদমই পাস করছে না বা খুব কম পাস করছে, তো সেটা একটা সিমটম রাখতে পাই। ঘন ঘন ইউরিন পড়ছে, সেটা একটা কারণ। বা ইউরিন যখন সংক্রমণ হয়, মানে আমরা যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি, তখন হয় জ্বর হয়, বমি হয়, স্মেলি ইউরিন, মানে একটু গন্ধযুক্ত ইউরিন হয়, সেগুলো হয়। বা বাচ্চার ব্যথা হবে ইউরিন করতে গেলে, সেগুলো দেখি।
আর আরেকটা যেটা নেফ্রোটিক সিনড্রোম, সেটা আমি ডিটেলসে পরে বলবো, যে ওখানেও আমরা দেখতে পাই যে গা হাত পা ফুলে যাচ্ছে, আচ্ছা, শরীরে এটাতে আমি জল পরে জমছে, আসছি। সেগুলো। একটা খুব সাধারণ সমস্যা বাবা মারা অনেক সময় বলেন যে এমনি সাধারণভাবে হয়তো বাচ্চা একদম সুস্থ আছে, আদারওয়াইজ কোনো সমস্যা নেই, কিন্তু সে বেশ অনেক বয়স পর্যন্ত সে বিছানা ভিজিয়ে ফেলে, বিছানায় প্রস্রাব করে ফেলে। এবার একদম ছোটবেলায় এটা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক, কিন্তু কোন বয়স পর্যন্ত স্বাভাবিক বা কোন বয়সের পরে হলে সেটা চিন্তার কথা, অভিভাবকদের ডাক্তারের কাছে যাওয়া উচিত এই সমস্যাটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, এটা খুবই কমন, এবং আবার অ্যাট দ্য সেম টাইম এটা অনেকটাই মানে আমরা ইগনোর করি। হ্যাঁ, কিন্তু একটা স্টেজের পরে এটাকে ইগনোর করা উচিত হবে না। সেটা হচ্ছে বাচ্চাদের ইউজুয়ালি বাচ্চারা টয়লেট ট্রেন্ড হয়ে যায়, মানে ইউরিন পাস করতে বা ডিউরিং ডে টাইম, দিনের বেলায় বা 3 বছর বয়সের মধ্যে মোটামুটি ওরা বলতে পারে। আচ্ছা, হ্যাঁ, আর টয়লেট ট্রেনিং হয়ে যাওয়ার টয়লেট ট্রেনিং কথা হয়ে তার যাওয়ার মধ্যে। কথা নর্মালি। আর বিছানা ভেজানোটা বাচ্চাদের আমরা 5 বছর ইভেন 6 ইয়ার পর্যন্ত অ্যাকসেপ্ট করি, তবে 5 বছরের পর থেকে আমাদের সজাগ থাকতে হবে যে বাচ্চা কত ফ্রিকোয়েন্টলি করছে এবং তার অন্য কোনো কারণ কিছু আছে কিনা। এবার এই রাত্রিবেলায় বিছানা ভেজানোটা অনেক রকমের হয়। একটা বাচ্চায় হতে পারে যে একবারও এখন পর্যন্ত সে একদিনও যায়নি যে সে বিছানা ভেজায়নি, রোজই সে আচ্ছা, ভিজিয়ে যাচ্ছে, আচ্ছা, সেটা 5 বছর 6 বছর, সেটা। আর তার দিনের বেলায় কোনো সমস্যা নেই, সে শুধু রাত্রেই বিছানা হয়ে যাচ্ছে, দিনের বেলা সে একদম নর্মাল, তার টয়লেট ট্রেন্ড হয়ে গেছে, রেগুলার ও ইউরিন পাস করে, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের তাকে আমরা বলি মোনোসিমটোমেটিক, প্রাইমারি মোনোসিমটোমেটিক এনুরেসিস, মানে টার্মটা হচ্ছে নকচারাল এনুরেসিস, যেটা আমরা বলি বেড ওয়েটিং সমস্যাটা, বিছানা ভেজানোটা, তা প্রাইমারি। তো এটা আমরা কিছুদিন পর্যন্ত বলি যে আপনারা অভ্যাস দেখুন, মনিটর করুন কি হয় বাচ্চাদের, কারণ তার আরও কিছু কারণ আছে যেগুলো বলছি আমি। আরেক ধরনের হয় যেটা বাচ্চা দিনের বেলায় সমস্যা হচ্ছে, আচ্ছা। বাচ্চা দিনের বেলায় তাড়াতাড়ি টয়লেটে যাচ্ছে, বাচ্চার একটা আর্জেন্সি হচ্ছে, মানে এলে ধরে রাখতে পারবে না, বা যেতে যেতে প্যান্টের মধ্যে প্রস্রাব যাচ্ছে। করে দিচ্ছে। তো সেইটা একটা কারণ, সেইটা হলে তো ইমিডিয়েট, মানে আর দেরি করা যাবে না, রাত্রেও বিছানা ভেজাচ্ছে, দিনের বেলাও সমস্যা হচ্ছে, মানে ইমিডিয়েট কাউকে দেখাতে হবে, পেডিয়াট্রিশিয়ানকে দেখাতে হবে। আরেকটা হচ্ছে বাচ্চা কিছুদিন ভালো ছিল, 6 মাস পর্যন্ত বাচ্চা বড় হয়ে গেছে, 5 বছর 6 বছরের বাচ্চা, 6 মাস পর্যন্ত বাচ্চা একদম বিছানা ভেজায়নি, বা 1 বছর একদম বিছানা ভেজায়নি, তারপর হঠাৎ করে দেখা গেল বাচ্চা বিছানায় প্রস্রাব করতে শুরু করেছে রাত্রে, তো সেটাও ইগনোর করা যাবে না, সেটাতেও ইমিডিয়েট কিছু ব্যবস্থা বা দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে মানে যেরকম মানে টেস্ট করা দরকার সেগুলো করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আবার বলি যে সন্ধেবেলায় দিকে সন্ধে 7টা বা 8টার পরে যেন জলের পরিমাণটা একদম কমিয়ে দেওয়া হয়। সারাদিন প্রচুর জল খাক বাচ্চা, কিন্তু সন্ধেবেলার পর থেকে জল খাবে না। অনেক বাচ্চাকেই নানা রকম ক্যাফিনেটেড ড্রিঙ্ক বা ফিজি ড্রিঙ্ক খায়, যেমন হাই মানে সুগার, শর্করা, সফট ড্রিঙ্ক টাইপের সফট ড্রিঙ্ক, জিনিস, যার মধ্যে প্রচুর শর্করা থাকে। তো সেই ধরনের ড্রিঙ্কগুলো আমরা বারণ করি দিতে, ক্যাফিনেটেড ড্রিঙ্ক বা সুগার কন্টেনিং ড্রিঙ্ক দিতে বারণ করি। বাচ্চার কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য আছে কি না এটাও জানা দরকার, কারণ এটা একটা খুব ইমপ্লিকেশন আছে, কারণ পেটের ভেতর আমাদের মূত্রাশয় আর রেকটাম মানে মলাশয় পাশাপাশি থাকে, ফলে যদি কনস্টিপেশন হয় তো ওখানে অনেক স্টুল জমে থাকে, মানে সেটা তখন আমাদের মূত্রথলিকে ইরিটেট করে। হ্যাঁ, তো তখন বাচ্চাদের এই সমস্যাটা হয়। কোনো বাচ্চা ডিপ স্লিপে থাকে, ঘুমের সময় তাদের মানে জাগতে অসুবিধা হয়। তো বেসিক্যালি এটা প্রবলেমটা হচ্ছে, মেইন কারণ হচ্ছে বাচ্চা ঘুমটা খুব গাঢ়, বাচ্চা জাগে না, কারণ মূত্রথলি ভর্তি হবে, তার থেকে সিগন্যাল আমাদের মস্তিষ্কে ব্রেনে যাবে, ব্রেন আবার সিগন্যাল পাঠাবে যে না তোমাকে যেতে হবে, সেইটা আর কাজ করে না, ওরা এতটাই গাঢ় ঘুমে নিদ্রিত থাকে। কোনো বাচ্চা যদি রাত্রিবেলায় ঘুম ভেঙে যায় বা অ্যালার্জিক রাইনাইটিস থেকে বা গলার মধ্যে টনসিল অ্যাডিনয়েড বড় হয়ে স্লিপ অ্যাপনিয়া থাকে, তাদের ক্ষেত্রে এগুলো সমস্যা দেখা গেছে। ইনফেকশন একটা বড় কারণ, তাতে রাত্রিবেলায় বিছানা ভেজায়। কিন্তু বেসিক যেটা প্রাইমারি যেটা আমি বললাম মোনোসিমটোমেটিক বেড ওয়েটিং যেটা এনুরেসিস, তার জন্য আমাদের বেসিক্যালি আমরা বিহেভিয়ারাল থেরাপিটাই করি, মানে প্রথম দিকে জল কম খাওয়া, মানে দিনের সন্ধেবেলার পর জল কম খাওয়া, সারাদিনে ভালো জল খাওয়া, কনস্টিপেশন থাকলে তার জন্য ট্রিটমেন্ট করো, ক্যাফিনেটেড ড্রিঙ্ক খেও না। আরেকটা করি, বাবা মাকে বলি যে এটা বাচ্চার দোষ নয়, ওতে তাকে কখনো বকা যাবে না, এতে বাচ্চার প্রতি একটা নেগেটিভ ফিডব্যাক যায়। হ্যাঁ, তো বাচ্চাকে ইনভলভ করতে হবে, বাচ্চাকে বোঝাতে হবে যে এটা ওর সমস্যা, মানে ও ইচ্ছা করে করছে না। প্যানিক বা অ্যাংজাইটিও কি এটার কোনো কারণ হতে পারে? বাড়িতে কোনো যদি চেঞ্জ হয়েছে, রিসেন্ট এনভায়রনমেন্টে চেঞ্জ হয়েছে বাড়িতে, বা বাচ্চা নতুন স্কুলে জয়েন করেছে, নতুন ফ্রেন্ড সার্কেল, একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করে বাচ্চার মধ্যে, তো সে তা থেকেও হতে পারে। তো সেই ক্ষেত্রে বাবা মাকে একটু
সাপোর্টিভ হতে হবে, বাচ্চাকে বুঝতে হবে, বাচ্চাকে রাদার আমরা বলি যে বাবা মা যখন ঘুমোতে যায় উঠিয়ে বাচ্চাকে একবার তুলে টয়লেট পর্যন্ত হাঁটিয়ে জাগিয়ে গিয়ে আরেকবার যাতে প্রস্রাব করে টয়লেটে গিয়ে সে তার ব্যবস্থা করতে হবে। আর আমরা বলি সকালবেলায় বাচ্চাকে বেডশিটগুলো চেঞ্জ করার কাজে ইনভলভ করতে হবে, তাতে বাচ্চার মোটিভেশন বাড়ে, না এই রোগটা থেকে আমাকেও বেরোতে হবে। তো সেইগুলো আছে, এইগুলো করি। চিকিৎসা হিসেবে আমরা অনেক সময় অ্যালার্ম থেরাপি আছে, পাওয়া যায় এখন বাজারে, হ্যাঁ, সেই অ্যালার্ম আমরা দিই যাতে যখনই বাচ্চার ওই আপনার প্যান্টের মধ্যে প্রস্রাব করবে তখন ওই সেন্সটা করে অ্যালার্ম বাজবে, বাচ্চার ঘুম ভেঙে যাবে, বাচ্চা উঠে টয়লেটে যাবে। মেডিসিন আছে আমরা তখনই দিই যখন আমরা এস্টাবলিশ করতে পারি যে বাচ্চা রাত্রিবেলায় প্রচুর ইউরিন প্রোডাক্ট করছে, মানে একটা হরমোন আছে আমাদের শরীরে যেটা আমাদের ইউরিনকে কম প্রোডাকশন করতে হেল্প করে। তাই বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে সেই হরমোনের প্রোডাকশনটা কমে যায়, ফলে বাচ্চা রাত্রিবেলায় প্রচুর ইউরিন তৈরি করে। আর ব্লাডার ক্যাপাসিটিটাও ওদের একটু কম থাকে, ফলে ও প্রচুর ইউরিন হচ্ছে, ইউরিন ধরে রাখতে পারছে না ব্লাডের, ফলে পড়ে ফেলছে। সেই সব ক্ষেত্রে আমরা অনেক সময় ওষুধ আছে সেগুলো আমরা দিই, কিন্তু ওষুধের অসুবিধাটা হচ্ছে ওষুধ দিলে বাচ্চা ভালো থাকে, কিন্তু ওষুধ বন্ধ করলে আবার রিল্যাক্স হয়। ফলে আমাদের সামগ্রিকভাবে শুধু ওষুধের উপর ভরসা না করে ওই বিহেভিয়ারাল থেরাপি করা, বাচ্চাকে জল, লাইফস্টাইল চেঞ্জ করা, এগুলোর দিকে লক্ষ্য দিতে হবে। নিশ্চয়ই। আপনি যেটা নেফ্রোটিক সিনড্রোমের কথা বলছিলেন, বেশ কয়েকবার আলোচনায় আমাদের এলো কথাটা। এই নেফ্রোটিক সিনড্রোম বলতে আমরা কি বুঝি, এটা কেন হয় বা এর কি চিকিৎসা রয়েছে, এবং এটা কতটা কমন? এটা তো ভালোই কমন, আমি বললাম, মানে 1 লাখের মধ্যে প্রায় 2 to 7 চিলড্রেনদের মধ্যে এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়। ইন্ডিয়াতে আরও একটু বেশি, আমরা আমাদের এখানে তো অনেক বাচ্চাকেই দেখি নেফ্রোটিক সিনড্রোমে। নেফ্রোটিক সিনড্রোম বেসিক্যালি বুঝবেন কী করে বাবা মারা দেখবে যে বাচ্চা হঠাৎ করে ইউরিনটা একটু কমছে, আর ইউরিনে ফেনা হচ্ছে, মানে ইউরিন করলে একটু ফ্রদি ইউরিন ফেনা হচ্ছে, আর মুখ ফোলা শুরু হলো, হাত পা ফোলা শুরু হলো, পেট ফুলতে শুরু করলো, মানে শরীরের বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করে। কারণ প্রবলেমটা যেটা হয় যে আমাদের কিডনিতে গ্লোমেরুলাস বলে একটা অর্গান আছে, যেটা হচ্ছে আমাদের রক্তনালীগুলো খুব ছোট ছোট হতে হতে মাইক্রোস্ট্রাকচারে হয়ে একটা গুচ্ছের মতো রক্তনালী থাকে, সেটা হচ্ছে ফিল্টার হিসেবে কাজ করে, পরিস্রাবনের কাজ করে। তো নর্মালি আমাদের কিডনি প্রোটিনকে ধরে রাখে শরীরে, কারণ প্রোটিন হচ্ছে আমাদের শরীরে আবার জলকে ধরে রাখতে সাহায্য করে, রক্তনালীর মধ্যে রক্ত ধরে। এবার যদি কোনো কারণে, সেটা নেফ্রোটিক সিনড্রোমের বিভিন্ন কারণ আছে, তো কোনো কারণে দেখা গেছে যে ওই যে রক্তনালীর মধ্যে এটা যে ছাঁকনির কাজটা করে, সেই ছাঁকনির ফুটোগুলো একটু বড় হয়ে যায়, ফলে প্রোটিন লিক করতে শুরু করে। এবার প্রোটিন লিক করতে শুরু করলে তখন বাচ্চাদের এই সমস্যাগুলো হয়, যে হাত পা ফুলে যাচ্ছে, ইউরিন কমে যাচ্ছে। এসব ক্ষেত্রে বাচ্চাদের অনেক সময় দেখে আমরা ব্লাড প্রেশার বেড়ে যায়। তো এটা 3 থেকে 5 বছর হচ্ছে কমন এজ, তার আগেও হয়, এবং টিনেজ পর্যন্ত, মানে 13-14 বছর পর্যন্ত চলতে থাকে ইউজুয়ালি। এই রোগটা এমনই একটা রোগ যে রোগটা বারবার ফিরে আসে। বিভিন্ন রকম ধাপের ওষুধ আছে, আর বিভিন্ন রকম টেস্টও আছে, সেগুলো এবং বাবা মাকে আমাদের মানে শিক্ষিত করতে হয়। বাবা মা নিজেই বুঝতে পারে, বাড়িতে ইউরিন টেস্ট করে একটা কাঠি পাওয়া যায় যেটায় প্রোটিন কতটা বেরোচ্ছে বোঝা যায়। বাবা মা বুঝতে পারে যে রোগটা কন্ট্রোলে আছে, রোগটা ফিরে এসছে, নাকি রোগটা একদমই ফিরে আসার চেষ্টা করছে। সর্দি কাশি হলে রোগটা ফিরে আসার চেষ্টা করে, তখন আমাদের ওষুধের ডোজ বাড়াতে হয়। মেইনস্টে অফ দ্য ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ, সেটাই আমরা দিই, এবং তার একটা গাইডলাইন আছে, অল ওভার ওয়ার্ল্ডে একই গাইডলাইন আমরা মেনটেন করে তার চিকিৎসা করা হয়। তো সেটা একটা ব্যাপার। যদি সেই ওষুধ কাজ না করে, যদি রোগটা বারে বারে ফিরে আসছে দেখা যায়, তখন স্টেরয়েডের বদলে আরও কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো আমরা ধাপ ওয়াইজ ইউজ করি। কিন্তু একটা অসুবিধা হচ্ছে এই সব ওষুধগুলোরই না সাইড এফেক্ট আছে। মানে স্টেরয়েড যেমন আমাদের শরীরে তো ইমিউনিটিটাকে সাপ্রেস করে, ফলে ইনফেকশনের রিস্ক বেড়ে যায়। তো সেই জন্য কিছু কিছু টেস্ট করে রেগুলার মনিটরিং, আর আরও যে অন্য ওষুধগুলো আছে সেগুলোও আমাদের রেগুলার বেসিসে ব্লাড টেস্ট করে দেখতে হয় যে ইমিউনিটি বা ব্লাড কাউন্ট কমছে কিনা সেই অনুযায়ী, বা কিডনির কোনো সমস্যা হচ্ছে কিনা, অন্য সমস্যা, সেই ধরনের ওষুধ আমরা যখন ইউজ করি সেগুলো মনিটরিং করতে হয়। আর কিছু কিছু ক্ষেত্রে কিডনি বায়োপসিও করতে হয় এই ধরনের বাচ্চাকে। কেমন কিছু ওষুধ আছে যেটা খুবই নেফ্রোটক্সিক, মানে কিডনিকে খুব আঘাত করে, তো সেই ওষুধটা দেওয়ার আগে আমাদের দেখে নিতে হয় যে কিডনি ঠিক আছে, তারপর আমরা এই ওষুধটা দেব। বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগটা 13-14 বছরের আগে আস্তে 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 কমে যায়। খুব অল্প ক্ষেত্রে দেখা গেছে যে তারপরেও এই রোগটা ফিরে আসে, তখন সেক্ষেত্রে তারা সেই সিকেডির দিকে ক্রমশ প্রোগ্রেস করে, মানে ক্রনিক কিডনি ডিজিজের দিকে প্রোগ্রেস করে ধীরে ধীরে।
আপনি যেটা বলছিলেন একটু আগে যে একটা তো হয় যে একটা ধরনের সমস্যা যে স্বাভাবিকের থেকে কম মূত্র তৈরি হচ্ছে, কিন্তু আরেকটাও হয় যে খুব বেশি ঘন ঘন হচ্ছে। তো এই যে ঘন ঘনটা বলছেন, এটা কতটা ফ্রিকোয়েন্ট হলে আমরা বুঝবো যে এটা একটা সমস্যা? আমি বললাম যে নর্মালি আমরা এক্সপেক্ট করি বাচ্চা 3 থেকে 8 বার ইউরিন করবে। আচ্ছা, 3 থেকে 8 বার ইউরিন করবে, মানে তাহলে- জাগা হ্যাঁ, অবস্থায় হ্যাঁ, সব? জাগা অবস্থায়। আচ্ছা। যদি এর থেকে অল্প বেশি করে তাহলে আমরা অতটা হয়তো চিন্তিত হব না, কিন্তু আমরা ক্লিনিকে অনেক সময় এমন বাচ্চা পাই যে এভরি 10 মিনিট বাদে বাদে বাচ্চা টয়লেটে যাচ্ছে, গেল কিন্তু করলো না বেশি, কিন্তু ও যাবেই, ওকে আটকানো যাবে না, ওর একটা আর্জেন্সি হচ্ছে। তো এটা অবভিয়াসলি বাবা মার কাছে খুবই পীড়াদায়ক বা বাচ্চার স্কুলিংয়ের পক্ষে খুব অসুবিধাজনক। তো এইগুলো আমরা দেখি, খুবই ঘন ঘন দেখি যে আমরা বলি ইনক্রিজ ফ্রিকোয়েন্সি হচ্ছে। এর অনেকগুলো কারণ হতে পারে। 1 নম্বর কারণ দেখতে হবে যে বাচ্চা কতটা জল খাচ্ছে এবং জলটা কি জাতীয় পানীয় খাচ্ছে, হাই সুগার কন্টেনিং কিছু খাচ্ছে কিনা সেটা একটা কারণ হতে পারে। আর জলের পরিমাণ যদি নর্মালের থেকে একটু বেশি খায় তাহলে একটা হতে পারে, সেটা একটা কারণ। আর একটা দেখতে হবে আমাদের কোনো বাচ্চার ইউরিন ইনফেকশন হচ্ছে কিনা, কারণ ইউরিন ইনফেকশন হলে বাচ্চার একটু প্রস্রাবের হারটা বেড়ে যায়। তো সেটা ইউরিন টেস্ট করে বা অন্য সিমটম যেমন জ্বর আছে কিনা, ভমিটিং হচ্ছে কিনা, পেটে ব্যথা আছে কিনা, সেইগুলো আমরা টেস্ট মানে হিস্ট্রিতে নিই বা টেস্ট করে ইউরিন টেস্ট করে বুঝতে হয়। কনস্টিপেশন আবার ঘুরে ফিরে আসে, কিডনির সমস্যা মানে কনস্টিপেশন দেয়ার মানে খুবই রিলেটেড একজন আরেকজনের সাথে। তো কনস্টিপেশন আছে কিনা, কোষ্ঠকাঠিন্য সেটা আছে কিনা সেটা দেখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে কোনো কারণ পাচ্ছি না, বাচ্চা সব টেস্ট নর্মাল টেস্ট খুব রেয়ারলি আমরা করি যদি না খুব অন্য সিমটম থাকে, কিন্তু আর বাচ্চার অন্য কোনো মানে লক্ষণ নেই, শুধু ওইটাই করছে। সেটা একটা পয়কিউরিয়া বলে একটা টার্ম আছে, পোলাকিউরিয়া বলে, সেটা বেসিক্যালি এখন একটু মিসনোমার, তাহলে ওটা শুধু দিনের বেলায় দেখা যায় বাচ্চারা বেশি প্রস্রাব করছে, কিন্তু এটা একটা বেনাইন কন্ডিশন, মানে কিছু আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যায়। আরেকটা কারণে যেটা এই ঘন ঘন ইউরিন হতে পারে, ডায়াবেটিস আছে কিনা সেটা দেখতে হবে আমাদের, কারণ বাচ্চাদেরও ডায়াবেটিস হয়, ডায়াবেটিস আছে কিনা সেটা দেখতে হবে। আর হচ্ছে যে দেখতে হবে যে মূত্রথলির কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় মূত্রথলি ঠিক মতো ডেভেলপ করে না বাচ্চাদের, সেগুলো কারণগুলো, বাচ্চাদের কিডনির কারণগুলো আমি একটু পরে বলবো কি কি আরও রোগ হয়। তো সেই মূত্রথলি যদি ঠিক মতো ডেভেলপ না করে, সেন্স না করতে পারে, ব্রেনকে খবর না পাঠাতে পারে, তখন ওইরকমভাবে ঘন ঘন ইউরিন পাবে, ঘন ঘন ইউরিন লিক করে দেবে প্যান্টের মধ্যে। তো এই সমস্যাগুলো হয়। তো বেসিক্যালি আবার সেই ঘুরে ফিরে একই জিনিস আসছে, বাবা মাকে বলতে হয় যে দিনে পরিমিত জল খাওয়ান, আর সুষম খাবার খাওয়ান যাতে কনস্টিপেশনটা না হয়, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ফাইবার জাতীয় খাবার একটু ভালো করে খাওয়ান। আর ইউরিন ইনফেকশনের যে অন্যান্য সিমটম সেগুলো হচ্ছে কিনা সেগুলো লক্ষ্য রাখতে বলি আমরা, আর ওয়াচ করি। অনেক সময় আমরা একটা চার্ট দিই বাচ্চাকে, যে তাকে আমরা বলি ব্লাডার চার্ট, বাবেল চার্ট, সেটা খুব হেল্প করে আমাদের এই ব্যাপারে। আমরা দেখতে পারি যে বাচ্চাটা কতক্ষণ করছে, বাবা মাকে দিই আমরা ওটা হোমওয়ার্ক, একটা 24 ঘন্টায় কত করে করছে, কারণ আমরা একটা বাচ্চার বয়স দেখে, এজ দেখে আমরা বুঝতে পারি এই বাচ্চার ব্লাডার ক্যাপাসিটি কতটা মূত্র ধরতে পারে। তো ওটা দেখে আমরা বুঝতে পারি বাচ্চা কত ফ্রিকোয়েন্ট ইউরিন করছে, কতটা পরিমাণে ইউরিন করছে, পরিমাণটা খুব কম না বেশি, তার উপর চিকিৎসাটা ডিপেন্ড করে। এই ব্যাপারগুলো আমাদের দেখতে হয়। একটু ডায়ালিসিসের কথায় আসি এবারে। আমরা জানি যে কিডনির সমস্যা মানেই হচ্ছে ডায়ালিসিস, কারণ বড়দের ক্ষেত্রে আমরা তাই দেখি। এবং ডায়ালিসিস হচ্ছে এমন একটি মেশিন যেটি কিডনির হয়ে কিডনির কাজটি করে দিচ্ছে, পরিশ্রুত করে দিচ্ছে আমাদের রক্ত বা জল। এখন শিশুদের ক্ষেত্রেও কি কিডনির সমস্যায় ডায়ালিসিস কি প্রয়োজন হয়, বা ডায়ালিসিস থেকে যেমন বড়দের ক্ষেত্রে আমরা প্রতিস্থাপনে যেতে হয়, শিশুদের ক্ষেত্রে কেমন? আমাদের যেহেতু সময়টা সংক্ষিপ্ত, একটু যদি ছোট করে বলেন। হ্যাঁ, ডায়ালিসিস লাগে বাচ্চাদের। ডায়ালিসিস কয়েক রকমের হয়, তার মধ্যে মোস্ট কমন যেটা হয় যে পেটের ডায়ালিসিস আমরা বলি, আর একটা হচ্ছে ব্লাডের ডায়ালিসিস মেশিন দ্বারা যেটা হয়। পেটের ডায়ালিসিসও বাড়িতে মেশিন দ্বারা করা যেতে পারে, কিন্তু বাচ্চাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যখন বাচ্চার ওই সিকেডি হয়, মানে ক্রনিক কিডনি ডিজিজে পৌঁছে গেছে বাচ্চা, তো ব্লাড রিপোর্ট দেখে আমরা বুঝতে পারি, তখন আমাদের ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস নিউবর্ন বেবিদেরও লাগে, নিউবর্ন বেবিদের ডায়ালিসিস লাগে। বয়স অনুযায়ী ডায়ালিসিসের বা বাচ্চার ওজন অনুযায়ী ডায়ালিসিসটা আমাদের ভাবতে হয় কীরকম ডায়ালিসিস করব, কারণ সব ধরনের ডায়ালিসিস সব বয়সী বাচ্চাদের, সব ওজনের বাচ্চাদের করা যায় না। যেমন হিমোডায়ালিসিস যেটা রক্তের পরিশোধন ডিরেক্ট মেশিনের মাধ্যমে, সেটা একদম নিউবর্ন বেবি বা ছোটো বেবিদের 10 কিলোর নিচে বাচ্চাদের খুব করাই যায় না প্রায় বলতে গেলে, কারণ মেশিন পাওয়া যায় না সেরকম।
আর 10 কিলোর ওপরে বাচ্চাদের আমরা করি। আর ছোটো বাচ্চাদের তখন আমরা পেরিটোনিয়াল ডায়ালিসিস বা পেটের ডায়ালিসিস করি। এটা ডিপেন্ড করছে যে বাচ্চাটার যেটা মানে বলে যে কিডনির সমস্যাটা কি সাময়িক, মানে কোনো ইনফেকশন থেকে বা ডিহাইড্রেশন থেকে বাচ্চার কিডনিটা খারাপ হয়েছে সাময়িক, তো শর্ট টার্ম ডায়ালিসিস হয়, আবার লং টার্ম ডায়ালিসিসও হয়। এবার লং টার্ম ডায়ালিসিস যে বাচ্চার লাগছে, বাচ্চার যদি কিডনি একদমই কাজ করছে না, দীর্ঘস্থায়ী হয়ে একদম এন্ড স্টেজ রেনাল ডিজিজে পৌঁছে গেছে, তখন কিডনি প্রতিস্থাপনের কথা ভাবতে হয়। এবার কিডনি প্রতিস্থাপন বাচ্চাদের হচ্ছে কলকাতায় সাকসেসফুলি হচ্ছে। এর কিছু অবভিয়াসলি মানে ফাইন্যান্স একটা বড় ব্যাপার, ভালোই খরচ হয়। এবং এটা এই নয় যে কিডনি আমি চেঞ্জ করে দিলাম মানে সে একদম ঠিক হয়ে গেল, তা নয়। যেসব ওষুধ দিতে হয় তার একটা সাইড এফেক্ট থাকে, সেই জন্য রেগুলার মনিটরিং করতে হয়। তারপর কিডনি রিজেক্ট হতে পারে, সেই জন্য রেগুলার মনিটরিং করতে হয়। তো এগুলো একটু খরচ সাপেক্ষ, কিন্তু হচ্ছে। আর বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগটা যতগুলো আমি দেখেছি বা আমি ইনভলভ হয়েছি, যে বেসিক্যালি ফ্যামিলির মধ্যে থেকেই ডোনার আমরা খোঁজার চেষ্টা করি। মানে ডিকিজ ডোনার, মানে মৃত ব্যক্তির কিডনি অতটা ইউজ করার ক্ষেত্রে আমাদের একটু দ্বিধা থাকে, কিন্তু ফ্যামিলির মধ্যে থেকেই আমরা ডোনার করার চেষ্টা করি। একদম সব শেষে জানতে চাইবো যে আমাদের কিডনির সমস্যা প্রতিরোধ করবার ছোট থেকেই এমন কিছু ব্যবস্থা যাতে ভবিষ্যতেও কিডনি সুস্থ থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন একটা সুবিধা হয়েছে, এখন সবারই গর্ভাবস্থায় স্ক্যান হয়, আচ্ছা, অ্যান্টিনেটাল স্ক্যান হয়। ফলে বাচ্চা জন্মানোর আগেই আমরা জেনে যেতে পারছি যে বাচ্চার জন্মগত কিডনির কোনো সমস্যা আছে কিনা, যেটা ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজন আমি বললাম, যে বাচ্চার কিডনি ছোট আছে কিনা, বাচ্চার কিডনি অ্যাবসেন্ট আছে কিনা, বা কিডনিটা সিস্টে ভর্তি কিনা, বা কিডনিটা মানে কিডনির নর্মাল টিস্যুর বদলে অন্য টিস্যু হয়ে গেছে, ডিসপ্লাস্টিক কিডনি আমরা বলি, সেগুলো আছে কিনা। বা শুধু তো কিডনি নয়, কিডনির সাথে যুক্ত হচ্ছে যে নালীটা নেমে আসছে, ইউরেটার মূত্রথলিতে নেমে আসছে, সেইগুলোর কোথাও সমস্যা আছে, রাস্তায় কোনো ব্লক আছে কিনা। ব্লক সবই স্ক্যানে জানা যায়, বা পরবর্তী অনেক সময় স্ক্যানে মিস হলেও পরবর্তীকালে সিমটম আমরা পাই, কিন্তু অনেকগুলো ক্ষেত্রে এইগুলো স্ক্যানে জানা যায়। তো এইগুলো একটা থাকলে তার তো রেগুলার মনিটরিং দরকার। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে অনেক সময় বাচ্চাদের স্পাইনে সার্জারি হয়, নার্ভের প্রবলেম, স্পাইনের সমস্যার জন্য, সেই সব বাচ্চাকেও কিন্তু কিডনির সমস্যার জন্য মনিটরিংয়ে রাখতে হবে। এটা একটা কোনো সার্জারি হয়ে গেল মানে তার স্পাইন ঠিক হয়ে গেল মানে ঠিক নয়, তার কারণ স্পাইন থেকেই তো নার্ভগুলো আমাদের মূত্রথলিতে গেছে। এইটা একটা সমস্যা। ভালো করে জল খাওয়াতে হবে, জল ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কিডনি জল ভালোবাসে, তো জল খাওয়াতে হবে, সুষম খাদ্য দিতে হবে, ওয়েট গেইন যেন খুব বেশি না হয়, বাচ্চাকে খেলাধুলা করতে হবে, সল্টের পরিমাণ কম রাখতে হবে ডায়েটে, আর বাচ্চার ব্লাড প্রেশার চেক করতে হবে যেটা বললাম, আর সিমটমগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে যেগুলো ডিসকাস করলাম, এইগুলো রেখে যদি অপশন হয় তো আমাদের তখন চিকিৎসকরা তো আছেনই সব শেষে। এবং অবশ্যই আমরা এইটুকু বুঝলাম অন্তত যে কিডনির যদি সমস্যা হয় তাহলে সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বেশ গুরুতর সমস্যার দিকে টার্ন নিতে পারে, এবং শুধুমাত্র খরচবহুল নয়, ঝুঁকিপূর্ণ তো বটেই। তাই প্রতিকারের থেকে প্রতিরোধ সবসময়ই ভালো, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সেই জন্য আমরা কিডনির যত্ন নেব একদম ছোট থেকে, সেটা মনে রেখেই আমি শেষ করছি আজকের পর্ব। নমস্কার। নমস্কার, আমি ডাক্তার অরূপ চক্রবর্তী, চেয়ারম্যান কেন্ডেল ট্রাস্ট। আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা প্রান্তিক এবং পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছি। কেন্ডেল নামটির মধ্যেই লুকিয়ে আছে আমাদের কর্মপদ্ধতি। আমরা ছোট্ট কোনো প্রকল্প নিয়ে কাজ করি, সাফল্যের খতিয়ান করি এবং পরবর্তীকালে বৃহত্তর পরিবেশে তা প্রয়োগ করি। আমরা মূলত 3টি বিষয়ের উপরে এই মুহূর্তে কাজ করছি: স্বাস্থ্য, পরিবেশ এবং জীবিকা। এই মুহূর্তে আমরা শিশু, কিশোর কিশোরীদের নিয়ে কাজ করে চলেছি। আসুন আমরা সবাই মিলে কেন্ডেল ট্রাস্টের সঙ্গে সহযোগিতা করি এবং উন্নয়নের পথে এগিয়ে যাই। নমস্কার।